পাটনার বৃষ্টি সেদিন যেন কোনো পুরনো ক্ষতের উপর নুন হয়ে ঝরছিল। আকাশ ক্রমাগত ঝুঁকে ঝুঁকে জল ঢালছিল, আর শহরের রাস্তাগুলো সরু নদীতে পরিণত হয়েছিল। গঙ্গার দিক থেকে আসা বাতাসে মাটির সোদা গন্ধ ছিল, কিন্তু সেই গন্ধের পেছনে একটা অস্থিরতাও ছিল। মনে হচ্ছিল এই শহরক অনেক কিছু দেখেছে। পাটনার ভিড়ের ভেতরে এমন অসংখ্য মুখ ছিল যারা অন্যের দুঃখ থেকে চোখ বাঁচিয়ে বেরিয়ে যায়, যেন দুঃখ কোনো রোগ আর সহানুভূতি তার সংক্রমণ। সেই এলাকায় ফ্লাইওভারের নিচে ফুটপাথের ধারে একটি সংকীর্ণ আস্তানা ছিল, যেখানে শহরের অদেখা মানুষগুলো রাত কাটাত। প্লাস্টিকের চাদর, ভেজা কাপড় আর জল থেকে বাঁচার জন্য রাখা ইট, এটাই ছিল তাদের সংসার। সেখানেই শিবামও ছিল, ২২ বছরের এক রোগা পাতলা ছেলে, যার বয়সের ছাপ মুখেই ফুটে উঠেছিল। তার কাপড়গুলো পুরনো ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত স্বচ্ছতা ছিল, যেন অনেক কিছু ভেঙে যাওয়ার পরেও কারো ভেতরে সত্য বেঁচে আছে। সে সারা দিন কাজ খুঁজত, কখনো কোথাও বোঝা বইত, কখনো চায়ের দোকানে হাত বাড়াত, আবার অনেক সময় খালি হাতে ফিরে আসত। বৃষ্টি বাড়তে থাকায় রাস্তায় জলের স্রোত তীব্র হয়ে উঠল। যানবাহনগুলো ধীরে চলছিল, তবুও পিছলে যাওয়ার ভয় ছিল। ঠিক সেই সময় ঘাট থেকে একটি চকচকে গাড়ি দ্রুত গতিতে আসতে দেখা গেল। তার টায়ারগুলো জল চিরে এগিয়ে যাচ্ছিল, যেন সে কোনো চিন্তা থেকে পালিয়ে বেড়াচ্ছে। গাড়ির ভেতরে দীপ্তি ছিল, ২১ বছরের শিক্ষিত নিরাপদ জীবনের অভ্যেসে বড় হওয়া মেয়ে। সে পাটনার সেই জগতের মানুষ যেখানে আলো কখনো কমে না, যেখানে গাড়ির কাঁচ বৃষ্টি আটকে দেয় আর ঘরের দেওয়ালগুলো শোরগোল বাইরেই রেখে দেয়। তার জগৎ আর শিবামের জগতের মাঝে এত বড় ব্যবধান ছিল যে সেগুলো জোড়ার জন্য কোনো দুর্ঘটনার মতো নিষ্ঠুর ঘটনার প্রয়োজন ছিল। ফ্লাইওভারের নিচে এক মোড়ে জল জমেছিল। গাড়িটি মোড় নিতেই টায়ার নিয়ন্ত্রণ হারালো। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। তারপর লোহার আর্তনাদ, কাঁচ ভাঙার শব্দ আর ধাতুর সংঘর্ষের এক ভয়াবহ ঝটকা বাতাসে ছড়িয়ে পড়ল। গাড়িটি রেলিংয়ে ধাক্কা খেয়ে ঘুরে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। হেডলাইটের আলো বৃষ্টির মধ্যে কাঁপছিল, যেন কোনো আতঙ্কিত হৃদয়ের স্পন্দন। ভেতরে দীপ্তির মাথা সিটে ধাক্কা খেল, কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল, শ্বাস আটকে আসছিল, আর সে বুঝতে পারছিল না কোন অন্ধকারে সে হারিয়ে যাচ্ছে। রাস্তায় মানুষজন থমকে দাঁড়াল। কেউ কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগল, আবার কেউ জল থেকে বাঁচার জন্য হাঁটার গতি বাড়িয়ে দিল, যেন এই ঘটনাটি তাদের পথের বাধা মাত্র। যারা কাছে ছিল তাদের মনে হয়তো আইনি ঝামেলা, পুলিশের জিজ্ঞাসাবাদ বা কোনো ধনী পরিবারের মামলায় জড়িয়ে পড়ার ভয় ছিল। ভিড় সবসময় নিজেকে বাঁচাতে পটু হয়। একজনের প্রাণ বাঁচানোর জন্য নিজের আরাম ও নিরাপত্তাকে বাজি রাখার সাহস সচরাচর তাদের থাকে না। শিবামও সেই শব্দ শুনতে পেল এবং উঠে দাঁড়াল। সে সেই গাড়ির জ্যাল্লা দেখল না, সে কেবল ভেতর থেকে আসা এক ভাঙা শ্বাসের শব্দ অনুভব করল। সে দৌড়ে গেল, যেন তার ভেতরে কোনো পুরনো ব্যথা জেগে উঠেছে। গাড়ির কাছে পৌঁছে দেখল কাঁচ ভেঙে গেছে, দরজা জ্যাম হয়ে আছে, আর ভেতরে একটি মেয়ে অসহায়ভাবে পড়ে আছে। তার চোখ অর্ধেক খোলা ছিল। শিবম দরজা টানল, তারপর অন্য দরজা দেখল, কিন্তু কিছুই খুলল না। বৃষ্টি আর ঘাবড়ে যাওয়ার মাঝে তার হাত কাজ করছিল না, তবে তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা ছিল। সে রাস্তার ধারে পড়ে থাকা একটি পাথর তুলে কাঁচে আঘাত করল। কাঁচ গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে সে ভাঙা কাঁচের ভেতর দিয়ে হাত বাড়িয়ে লক খুলে কোনোমতে দরজাটি খুলে ফেলল। ভেতরের গরম বাতাস আর পারফিউমের মিশেল গন্ধ বেরিয়ে এলো। দীপ্তির শরীর হালকা ছিল, কিন্তু সেই হালকা শরীরে জীবনের পুরো বোঝা ছিল। শিবম সাবধানে তাকে নিজের কোলে তুলে নিল, যেন কোনো ভেঙে যাওয়া জিনিসকে বাঁচিয়ে ধরেছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখনও সেখানেই ছিল, এমনকি কেউ রাস্তা করে দিতেও সাহায্য করল না। সবার চোখ কেবল সেই দৃশ্যের ওপর আটকে ছিল। শিবম আশেপাশে তাকিয়ে একটি রিকশা থামাল। রিকশাওয়ালার দ্বিধা স্পষ্ট ছিল, কিন্তু মেয়েটির অবস্থা দেখে সে কিছু সেকেন্ডের জন্য মানুষ হয়ে উঠল। রিকশা চলতে শুরু করল। বৃষ্টি তখনও পড়ছিল, রাস্তা পিচ্ছিল ছিল, আর শহরের আলো জলের উপর ভাসছে বলে মনে হচ্ছিল। শিবম দীপ্তিকে ধরে বসে রইল। প্রতিটি ঝটকায় দীপ্তির শরীর কাঁপত, আর শিবমের ভেতরে কিছু একটা সজোরে মোচড় দিয়ে উঠত। সে জানত যে সময়ই সবচেয়ে বড় ওষুধ, আর সময় খুব কম। পাটনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে রিকশা থামতেই শিবম দীপ্তিকে তুলে ভেতরের দিকে দৌড়ে গেল। তার পায়ে ক্লান্তি ছিল, কিন্তু বাহুতে ছিল জেদ। এমার্জেন্সির গেটে ভিড়, স্ট্রেচার আর নার্সদের ছোটাছুটির দৃশ্য। দীপ্তিকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলো। ডাক্তারদের গাম্ভীর্য দেখে শিবম বুঝল যে অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসা শুরু হলো এবং পরীক্ষায় জানা গেল যে রক্ত অনেক বেরিয়ে গেছে, তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন। সেই সময় হাসপাতালের নিয়মকানুন, কাগজ বা পরিচয় এইসবই জরুরি কথা ছিল, কিন্তু মৃতপ্রায় নিঃশ্বাসের সামনে এই কথাগুলো খুব তুচ্ছ মনে হয়। শিবমের কাছে কোনো পরিচয়পত্র ছিল না, কোনো আত্মীয় ছিল না, কোনো টাকাও ছিল না। তার কাছে ছিল কেবল শরীরে বইতে থাকা রক্ত আর হৃদয়ে জেগে ওঠা মনুষ্যত্ব। মিল পাওয়া যাওয়ায় রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। শিবমকে একটি বেডে শুইয়ে দেওয়া হলো। তার শিরার ভেতর সূচ ঢুকল, আর লাল রঙের রক্ত ধীরে ধীরে একটি ব্যাগে জমা হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করল, কারণ সে আগে থেকেই ক্ষুধার্ত ও দুর্বল ছিল। কিন্তু সেই দুর্বলতার মাঝেও তার ভেতরে এক জেদ ছিল যে কোনো অজানা মানুষের শ্বাস যেন থেমে না যায়। তার মুখে কোনো নায়কোচিত ঝেল্লা ছিল না, ছিল কেবল এক ক্লান্ত প্রশান্তি। সেই রাতে হাসপাতালের সাদা করিডোরে শিবমের রক্ত বইতে বইতে দীপ্তির শিরায় পৌঁছে গেল এবং একটি ডুবন্ত জীবন কুল খুঁজে পেল। বাইরে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করল, তবে ভেতরে একটি সংগ্রাম তখনও চলছিল, জীবনকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার সংগ্রাম। শিবম সেই করিডোরের এক কোণে বসে রইল, শরীরে দুর্বলতা আর চোখে আশা নিয়ে। ধীরে ধীরে সে তার ভেজা চটি পড়ল এবং হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। বাইরের বাতাসে রাতের শীতলতা তখনও ছিল, তবে তাতে এক নতুন সকালের সতেজতাও মিশতে শুরু করেছিল। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, তবে সকালের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। দুধওয়ালারা সাইকেল নিয়ে বের হচ্ছিল, কিছু মানুষ মন্দিরের দিকে যাচ্ছিল, আর রাস্তার ধারের চায়ের দোকানে প্রথম ভাঁপ উঠতে শুরু করেছিল। রাতের দীর্ঘ অস্থিরতা ধীরে ধীরে সকালে রূপ নিল। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা রোদ সাদা দেওয়ালগুলোতে ছড়িয়ে পড়ল। যন্ত্রপাতির ধীর শব্দ আর ওষুধের গন্ধ পুরো ঘরে ভাসছিল। সেই ঘরে দীপ্তি অনেক ঘন্টার গভীর অচেতনতার পর ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল। তার মাথা ভারী ছিল, চোখের সামনে ধোঁয়াশা, আর শরীরে অদ্ভুত এক দুর্বলতা। কিছু মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে এবং তার সাথে কি হয়েছে। স্মৃতিগুলো ভাঙা ছবির মতো তার মনে ফিরতে লাগল। বৃষ্টি, তীব্র আলো, হঠাৎ লাগা ঝটকা, আর তারপর কোনো শক্তিশালী হাতের আশ্রয়। সেই আবছা স্মৃতিতে একটি মুখও ছিল, যা পুরোপুরি স্পষ্ট ছিল না, তবে সেই মুখে চিন্তা ও করুণা দুইই ছিল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে সে হাসপাতালে আছে। নার্সরা যাতায়াত করছিল এবং ডাক্তাররা তার অবস্থা পরীক্ষা করছিলেন। তাকে জ্ঞান ফিরতে দেখে ডাক্তাররা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই করিডোরে দ্রুত হাঁটার শব্দ শোনা গেল। দীপ্তির বাবা মহেশ প্রসাদ এবং মা সরিতা আতঙ্কিত অবস্থায় হাসপাতালে পৌঁছালেন। সারা রাতের দুশ্চিন্তা তাদের মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল। নিজের মেয়েকে বেডে সুরক্ষিত দেখে তাদের মনে যে স্বস্তি এলো, তা কিছুক্ষণের জন্য তাদের সব ক্লান্তি মিটিয়ে দিল। ডাক্তাররা তাদের পুরো ঘটনা জানালেন। এও বললেন যে যদি সময়মতো হাসপাতালে না পৌঁছানো হতো এবং তৎক্ষণাৎ রক্ত না পাওয়া যেত, তবে অবস্থা খুব ভয়াবহ হতে পারত। যখন এই কথা সামনে এলো যে এক অচেনা যুবক কেবল দীপ্তিকে রাস্তা থেকে তুলে হাসপাতালে পৌঁছায়নি, বরং নিজের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচাতে সাহায্য করেছে, তখন ঘরের ভেতরে কিছুক্ষণের জন্য গভীর নীরবতা নেমে এলো। এই কথা শুনে মহেশ প্রসাদ ও সরিতা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। তাদের মনে সেই অজানা ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও বিস্ময় জেগে উঠল। দীপ্তি তখনও দুর্বল ছিল, কিন্তু যখন সে ধীরে ধীরে পুরো বিষয়টা বুঝতে পারল, তখন তার মনেও সেই একই প্রশ্ন জাগতে লাগল। সেই ব্যক্তিটি কে ছিল যে কোনো পরিচয় ছাড়াই তার জীবন বাঁচিয়ে দিল? তার মনে সেই মুখের আবছা ছবি বারবার ভেসে উঠছিল। সে ভাবতে লাগল যে যদি সেই ব্যক্তিটি সেই রাতে ওখানে না থাকত, তবে সে সেখানেই শেষ হয়ে যেত। এই চিন্তা তার মনকে গভীরভাবে নাড়া দিল। কিছু সময় পর যখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল হল, তখন তাকে হাসপাতালের ঘরে বিশ্রাম নিতে দেওয়া হলো। পরের কয়েকদিন চিকিৎসা ও যত্নে কাটল। শরীর ধীরে ধীরে ঠিক হতে লাগল, কিন্তু তার মনে এক নতুন অস্থিরতা জন্ম নিয়েছিল। প্রতিবার যখন সে চোখ বন্ধ করত, তার সেই বৃষ্টি ভেজা রাত আর সেই অচেনা যুবকটির কথা মনে পড়ে যেত। তার মনে এক গভীর অনুভূতি হচ্ছিল যে তার জীবন এখন আর শুধু তার একার নয়, এই জীবনে অন্য কারো অংশও আছে, সেই ব্যক্তির যে কোনো স্বার্থ ছাড়াই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। কয়েকদিন পর ডাক্তাররা জানালেন যে সে এখন বিপদমুক্ত এবং বাড়ি যেতে পারে। মহেশ প্রসাদ সব নিয়মকানুন মিটিয়ে দিলেন। হাসপাতালের বাইরে তাদের গাড়ি দাঁড়িয়েছিল এবং বাড়ি ফেরার প্রস্তুতিও হয়ে গেল। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় দীপ্তির চোখ হঠাৎ করেই সেই করিডোরের দিকে চলে গেল যেখান দিয়ে তাকে আনা হয়েছিল। তার মনে হলো যেন সেই জায়গায় এখনও সেই রাতের চাঞ্চল্য বাকি আছে। তার মনে এই ভাবনা জোরালো হচ্ছিল যে সে সেই ব্যক্তির সাথে দেখা না করে এগিয়ে যেতে পারবে না।
বাড়ি ফেরার পর তার যত্ন ও বিশ্রামের সব ব্যবস্থা করা হলো। ঘরের বড় জানালা দিয়ে দেখা শহরটা আগের মতোই ছিল, কিন্তু দীপ্তির ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। আগে যেসব জিনিসের ওপর তার নজর যেত না, এখন সেগুলো অন্যভাবে চোখে পড়ছিল। সে বারবার ভাবত যে ব্যক্তিটি তাকে বাঁচালো, তার নিজের জীবন কেমন হবে। দিন কেটে যাচ্ছিল, কিন্তু তার মনের কৌতূহল মিটল না। সে অনেকবার হাসপাতালের কর্মীদের কাছ থেকে সেই যুবকের ব্যাপারে তথ্য নেওয়ার চেষ্টা করল। ধীরে ধীরে সে জানতে পারল যে সেই যুবকটি খুব সাধারণ পোশাকে ছিল এবং নিজের নাম পর্যন্ত ঠিকমতো নথিভুক্ত না করে হাসপাতাল থেকে চলে গিয়েছিল। শুধু এইটুকু জানা গেল যে তার নাম শিবম। এই নামটা শুনতেই দীপ্তির মনে হলো যেন এক নতুন সূত্র পাওয়া গেছে। এখন তার কাছে খোঁজা শুরু করার জন্যে একটি নাম ছিল। সেই নামের সাথে তার ভেতরে এক অদ্ভুত দায়বদ্ধতা জেগে উঠতে লাগল। তার মনে হতে লাগল যে যদি সে সেই ব্যক্তিকে খুঁজে না পায়, তবে হয়তো সারা জীবন তাকে এই অনুশোচনা নিয়ে বাঁচতে হবে যে সে তার জীবনের সবচেয়ে বড় উপকারকে অবহেলা করেছে। তার মনে এই চিন্তাও আসতে লাগল যে ব্যক্তিটি কোনো আশা ছাড়াই তাকে সাহায্য করেছে, তার জীবনেও হয়তো অনেক কঠিন বাধা আছে। এক সন্ধ্যায় জানালার কাছে বসে সে অনেকক্ষণ পাটনার রাস্তাগুলোর দিকে তাকিয়ে রইল। শহর নিজের গতিতে চলছিল, কিন্তু তার মনে এখন এক নতুন সিদ্ধান্ত জন্ম নিয়েছিল। সে ঠিক করল যে সে সেই জায়গায় যাবে যেখানে এই ঘটনা ঘটেছিল। সেই রাস্তা, সেই মোড় আর সেই মানুষগুলোই হয়তো তাকে সেই ব্যক্তির কাছে পৌঁছানোর পথ দেখিয়ে দিতে পারে। সেই সিদ্ধান্তের সাথে তার ভেতরে এক নতুন শক্তি এলো। এখন এটা কেবল ধন্যবাদ জানানোর বিষয় ছিল না, এটা সেই সত্যকে খোঁজার যাত্রা হয়ে দাঁড়িয়েছিল যা তার জীবনকে নতুন মোড় দিয়েছে। সে জানতে চাইত আসলে কে সেই ব্যক্তি যে কোনো পরিচয় ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া তার প্রাণ বাঁচিয়ে দিল। ওদিকে শহরের কোনো এক কোণে শিবম তার দৈনন্দিন জীবনে আবার ফিরে গিয়েছিল। তার জন্য সেই রাতটি একটি গল্পের মতো কেটে গিয়েছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে মেয়েটিকে সে হাসপাতালে রেখে এসেছিল, সেই মেয়েটি এখন তাকে খোঁজার প্রস্তুতি নিচ্ছে। দীপ্তির মনে এখন একটাই চিন্তা, তাকে সেই জায়গায় যেতে হবে যেখান থেকে এই গল্প শুরু হয়েছিল। কারণ মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় সত্য সেখানেই পাওয়া যায় যেখানে আমরা পড়ে যাই। তার বিশ্বাস ছিল যে সেই রাস্তার সেই মোড়ের আশেপাশেই হয়তো সে সেই মানুষের কোনো চিহ্ন পেয়ে যাবে যে তার জীবনকে দ্বিতীয়বার জন্ম দিয়েছিল। এক সকালে সে নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হল। পাটনার রাস্তাগুলো প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। দোকানের সামনে মানুষ দাঁড়িয়েছিল, রিকশা আর বাইকগুলো এদিক ওদিক ছুটছিল, আর রাস্তার ধারে চায়ের ভাব বাতাসে মিশছিল। শহরের এই ভিড়ে চলতে চলতেও দীপ্তির মন অন্য কোথাও ছিল। তার চোখ রাস্তা নয়, সেই রাতের স্মৃতিগুলো খুঁজছিল। ধীরে ধীরে গাড়ি সেই এলাকার দিকে এগোতে লাগল যেখানে সেই দুর্ঘটনা ঘটেছিল। গান্ধীঘাটের কাছে পৌঁছতেই তার বুক থরফর করতে শুরু করল। সেই একই রাস্তা, সেই মোড় আর সেই ফ্লাইওভার সামনে ছিল। বৃষ্টির রাত এখন শেষ হয়ে গেছে এবং আকাশ পরিষ্কার ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়াতেই তার মনে হলো যেন সেই রাতের শব্দগুলো আবার তার আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছে। গাড়ির হঠাৎ পিছলে যাওয়া, কাঁচ ভাঙার শব্দ আর তারপর কারো শক্তিশালী হাতের সাহায্য, সবকিছু তার স্মৃতিতে একযোগে ফিরে এলো। দীপ্তি গাড়ি থেকে নামল এবং ধীরে ধীরে সেই জায়গার দিকে এগোতে লাগল যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তার ধারে কিছু ছোট ছোট দোকান ছিল, চায়ের দোকান, পানের দোকান আর কিছু রিকশা দাঁড়িয়েছিল। সে চারপাশের মানুষকে মন দিয়ে দেখল, প্রতিটি মুখে সে আশার ঝলক খুঁজছিল। হয়তো এই মানুষগুলোই সেই রাতের সাক্ষী। সে প্রথমে একজন চাওয়ালার সাথে কথা বলল এবং সেই রাতের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করল। চাওয়ালা কিছুক্ষণ ভাবল এবং তারপর তার মনে পড়ল যে কয়েকদিন আগে এই রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সে জানালো যে সেই রাতই বৃষ্টি খুব বেশি ছিল এবং অনেক ভিড়ও জমে গিয়েছিল। সেই কথাবার্তার মাঝেই এই তথ্য উঠে এলো যে একটি গরিব ছেলে সবার আগে দৌড়ে গাড়ির কাছে পৌঁছেছিল এবং সেই আহত মেয়েটিকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এটা শুনতেই দীপ্তির হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মনে হলো সে এখন সঠিক দিকে এগোচ্ছে। সে আরও মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করল। ধীরে ধীরে অনেকেই সেই ছেলেটির কথা উল্লেখ করল। কেউ বলল সে প্রায়ই ঘাটের আশেপাশে থাকে, কেউ জানালো সে মাঝে মাঝে চায়ের দোকানে কাজ করে। কিছুক্ষণ কথা বলার পর এক বৃদ্ধ রিকশাচালকের তার নাম মনে পড়ল। সেই বলল যে ছেলেটির নাম শিবম এবং সে পাশের বস্তিতে থাকে। সে সেই রিকশাচালকের কাছ থেকেই বস্তির পথ জেনে নিল। রাস্তা থেকে একটু ভেতরে যেতেই শহরের দৃশ্য বদলে গেল। বড় বড় অট্টালিকা আর চওড়া রাস্তার বদলে এখন ছিল ঘিঞ্জি গলি, ভাঙা দেয়াল, টিনের চাল আর ছোট ছোট ঘরের সারি। ওখানকার বাতাসে সংগ্রামের গন্ধ ছিল, তবে সেই সাথে একটি সারল্য ছিল যা শহরের চাকচিক্যে হারিয়ে যায়। দীপ্তি ধীরে ধীরে সেই গলিগুলোতে এগিয়ে চলল। তার মনে এখন কৌতূহলের সাথে এক হালকা ভয়ও ছিল। সে বুঝতে পারছিল না যে মানুষটিকে সে খুঁজছে তার জীবন কেমন হবে,
কিছুক্ষণের মধ্যেই সে সেই ছোট বস্তির মাঝে পৌঁছে গেল, যেখানে মানুষ জানিয়েছিল যে শিবম থাকে। একটি সাধারণ টিনের ঘর সামনে ছিল। তার আশেপাশে কিছু পুরনো বাসন, একটি ভাঙা চেয়ার আর শুকোতে দেওয়া কাপড় দেখা যাচ্ছিল। জায়গাটি অত্যন্ত সাধারণ ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত সত্যতা ছিল। দীপ্তি সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াল। তার মনে অনেক অনুভূতি একসাথে জেগে উঠতে লাগল। সে কল্পনাও করেনি যে ব্যক্তিটি তার জীবন বাঁচালো তার নিজের জীবন এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে। সে এখন কেবল তাকে ধন্যবাদ দিতে আসেনি, তার ভেতরে এক নতুন ভাব জন্মেছে। সে শিবমকে বুঝতে চায়, তার কষ্টগুলো জানতে চায়। সেই কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। আশেপাশের মানুষ তাকে কৌতূহল নিয়ে দেখতে লাগল। ধীরে ধীরে তারা বুঝতে পারল যে এটি সেই মেয়েটি যার ব্যাপারে কয়েকদিন আগে বস্তিতে আলোচনা হয়েছিল। যখন মানুষ জানতে পারল যে সে শিবমের সাথে দেখা করতে এসেছে, তখন অনেকেই তার কাছে এসে দাঁড়াল। সেই মানুষদের কাছ থেকেই দীপ্তি শিবমের ব্যাপারে অনেক কথা জানতে পারল। লোকেরা জানালো যে শিবম ছোটবেলা থেকেই অনেক সংগ্রামের মাঝে বড় হয়েছে। কখনো কোনো দোকানে মাল বইত, কখনো মজুরি করত, আবার কখনো কারো বাড়িতে কাজ করে নিজের পেট চালাত। তার জীবনে স্থায়িত্ব কখনো আসেনি, কিন্তু সে কখনো কারো কাছে অভিযোগও করেনি। দীপ্তি এইসব শুনতে শুনতে চুপ করে দাঁড়িয়েছিল। প্রতিটি কথা তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। ঠিক সেই সময় দূর থেকে একটি পরিচিত মুখ সেই গলিতে আসতে দেখা গেল। সে শিবম ছিল। তার হাতে একটি ছোট থলে ছিল, আর মুখে সারা দিনের ক্লান্তি পরিষ্কার ফুটে উঠেছিল। যেমনই তার নজর দীপ্তির ওপর পড়ল, সে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে হয়তো আশা করেনি যে সেই মেয়েটি তার বস্তি পর্যন্ত পৌঁছে যাবে। দীপ্তি প্রথমবার তাকে এত কাছ থেকে দেখল। সাধারণ পোশাক, ক্লান্ত চোখ আর পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া মুখ, কিন্তু সেই চোখে এক গভীর সত্যতা ছিল। সেই সত্য যা সেই রাতে তাকে বিনা দ্বিধায় মৃত্যু থেকে টেনে এনে জীবনের পথে ফিরিয়ে এনেছিল। কিছুক্ষণের নীরবতার পর দীপ্তি ধীরে ধীরে তার মনের ভাব প্রকাশ করল। তার ভেতরের কৃতজ্ঞতা এখন শব্দের চেয়েও বড় হয়ে উঠেছিল। তার মনে হচ্ছিল কেবল ধন্যবাদ জানানো সেই উপকারের সামনে খুব তুচ্ছ। তাই সে শিবমকে বোঝানোর চেষ্টা করল যে সে তাকে সাহায্য করতে চায়। সে জানালো যে যদি শিবম চায় তবে সে তাকে কোনো ভালো জায়গায় কাজ পাইয়ে দিতে পারে, আর যদি সে চাকরি করতে না চায় তবে সে তাকে দোকান খোলার জন্য টাকাও দিতে পারে। কিন্তু শিবম খুব শান্তভাবে তার কথা শুনল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। তার মুখে এমন এক গাম্ভীর্য ছিল যাতে আত্মসম্মান পরিষ্কার দেখা যাচ্ছিল। তার জন্য সাহায্য গ্রহণ করা সহজ ছিল না। সে সবসময় নিজের জীবনকে নিজের ক্ষমতায় বাঁচার চেষ্টা করেছে। তারপর সে ধীরে ধীরে তার অতীতের গল্প বলতে শুরু করল। সে জানালো ছোটবেলা থেকেই সে জীবনের কঠিন রূপ দেখেছে। মা বাবা চলে যাওয়ার পর সে অনেক আত্মীয়ের বাড়িতে থেকেছে, কিন্তু সেখানে তাকে সবসময় বোঝা মনে করা হতো। তাকে ছোটখাটো বিষয়ে কথা শুনতে হতো এবং অনেক সময় অপমানও সইতে হতো। ধীরে ধীরে সে বুঝতে পারল যে যদি তাকে বাঁচতে হয় তবে নিজের পায়েই দাঁড়াতে হবে। এই চিন্তা থেকেই সে খুব ছোট বয়সে কাজ করা শুরু করে। কখনো কোনো দোকানে মাল তোলা, কখনো কোনো ধাবায় বাসন পরিষ্কার করা, আর কখনো মজুরি করে নিজের পেট চালানো। পড়াশোনা মাঝপথেই থেমে গিয়েছিল, তাই সে কখনো কোনো ভালো কাজ পায়নি। তার জীবন সবসময় পরিশ্রম আর সংগ্রামের মাঝেই কেটেছে। দীপ্তি এইসব শুনতে শুনতে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তার চোখে জল এসে গিয়েছিল। তার মনে হচ্ছিল এই পৃথিবীতে কত মানুষ আছে যাদের জীবনে সংগ্রাম ছাড়া কিছু নেই, এবং তবুও তারা অন্যের জন্য এত বড় মনুষ্যত্ব দেখায়। কিছুক্ষণ পর শিবম আরেকটি সত্য কথা বলল। সে জানালো যে কিছুদিন আগে ডাক্তার তাকে হার্টের অসুখের কথা বলেছে। তার হার্ট খুব দুর্বল হয়ে পড়েছে, এবং সে যদি নিজের স্বাস্থ্যের খেয়াল না রাখে তবে যে কোনো সময় বড় সমস্যা হতে পারে। এই কথা শুনে দীপ্তির মুখের রং বদলে গেল। তার মনে এক গভীর ধাক্কা লাগল। তার মনে হলো জীবন যেন তার সামনে আরেকটি সত্য উন্মোচন করল। যে ব্যক্তি নিজের প্রাণের তোয়াক্কা না করে তার জীবন বাঁচালো, তার নিজের জীবনই বিপন্ন। সেই মুহূর্তে দীপ্তির ভেতরে এক দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিল। সে অনুভব করল যে সে আর চুপ করে থাকতে পারে না। সে ঠিক করল যে সে শিবমকেই সংগ্রামে একা ফেলে যেতে পারে না। তার চোখে জল ছিল ঠিকই, কিন্তু সেই জলের পেছনে একটি মজবুত সংকল্পও ছিল। সে মনে মনে ঠিক করে নিল যে সে শিবমকে নিজের সাথে নিয়ে যাবে, তার চিকিৎসা করাবে এবং তার জীবনকে নতুন করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই বিকেলে সেই ছোট বস্তির সামনে দাঁড়িয়ে দীপ্তির মনে হল যেন তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন এই গল্প কেবল একটি দুর্ঘটনা আর একটি বেঁচে যাওয়া প্রাণের নয়। এই গল্প এখন দুটি জীবনের হয়ে গেছে। এমন এক গল্প যাতে মনুষ্যত্ব, সংগ্রাম আর আশা তিনটেই হাত ধরাধরি করে চলছে।
আর হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যখন দীপ্তি প্রথমবার অনুভব করল যে কখনো কখনো জীবন আমাদের এমন সব মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা আমাদের চিন্তা, আমাদের জীবন আর আমাদের হৃদয় তিনটেই চিরতরে বদলে দেয়। কয়েকদিন পর অবশেষে শিবম দীপ্তির অনুরোধ মেনে নিল। তার ভেতরেও হয়তো কোথাও এই অনুভব হয়েছিল যে তার শরীরে এখন আগের মতো শক্তি নেই। দীপ্তি তাকে নিয়ে শহরের বড় হাসপাতালে গেল। সেখানে ডাক্তাররা অনেক পরীক্ষা করলেন। রিপোর্ট আসতে কিছু সময় লাগল, কিন্তু সেই সময়ের প্রতিটি মুহূর্তে দীপ্তির মনের অস্থিরতা বাড়ছিল। তার মনে হচ্ছিল সে যেন এমন কোনো সত্যের সামনে দাঁড়িয়ে আছে যা শোনার জন্যে তার মন প্রস্তুত নয়। যখন ডাক্তাররা রিপোর্ট দেখলেন, তাদের মুখে গাম্ভীর্য নেমে এলো। তারা জানালেন যে শিবমের হার্টের সমস্যা অনেক পুরনো এবং এখন তার হার্ট খুব দুর্বল হয়ে পড়েছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম, অভাব আর চিকিৎসার অভাবে তার শরীর ভেতর থেকে ভেঙে গিয়েছিল। ডাক্তাররা পরিষ্কার ভাষায় বললেন যে যদি সময় মতো চিকিৎসা করা না হয় তবে তার জীবন সংকটে পড়তে পারে। এটা শুনতেই দীপ্তির মনে হল যেন কেউ বিশাল এক পাথর বসিয়ে দিয়েছে। তার মনে হল জীবন আবার তার সামনে এক কঠিন পরীক্ষা দাঁড় করিয়ে দিল। দীপ্তির বাবা মা যখন এইসব জানতে পারলেন, তারাও তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছালেন। তারা প্রথমবার শিবমকে দেখলেন। সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা সেই যুবক কোনো ধনী মানুষের মতো দেখতে ছিল না, কিন্তু তার চোখে এমন এক সত্যতা ও নম্রতা ছিল যা সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। মহেশপ্রসাদ সেই মুহূর্তে অনুভব করলেন যে তার মেয়ের জীবন বাঁচানো এই যুবকটি কোনো সাধারণ মানুষ নয়। তার ভেতরে এমন এক মনুষ্যত্ব আছে যা খুব কম মানুষের মাঝে দেখা যায়। চিকিৎসা প্রক্রিয়া শুরু হল। দীপ্তি প্রতিদিন হাসপাতালে আসত, ডাক্তারদের সাথে কথা বলত আর শিবমের পাশে বসে তার অবস্থা দেখত। সেই দিনগুলোতে সে শিবমের স্বভাবকে আরও কাছে থেকে বুঝল। সে নিজের অসুখের চেয়ে অন্যের চিন্তা বেশি করত। কখনো কোনো রোগীর কষ্ট দেখে তাকে জল এগিয়ে দিত, কখনো কোনো বৃদ্ধ মানুষকে সাহারা দিয়ে বসিয়ে দিত। নিজের যন্ত্রণার মাঝেও সে অন্যের কথা ভাবত। ধীরে ধীরে হাসপাতালের লোকেরাও তাকে চিনতে শুরু করল। সবাই জেনে গিয়েছিল যে এটিই সেই যুবক যে এক অজানা মেয়ের প্রাণ বাঁচানোর জন্য নিজের রক্ত দিয়েছিল। তার এই ত্যাগের কাহিনী হাসপাতালের করিডোরে ছড়িয়ে পড়েছিল। অনেক মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করেছিল। কিন্তু জীবনের সত্য সবসময় ততটা সরল হয় না যতটা মানুষ চায়। কয়েকদিন পর ডাক্তাররা দীপ্তিকে আলাদা ডেকে জানালেন যে রোগ অনেক ছড়িয়ে পড়েছে, চিকিৎসা করা সম্ভব, কিন্তু শিবম যে পুরোপুরি ঠিক হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা শুনে দীপ্তির মন ভেঙে যেতে লাগল। তার মনে হল সে সেই মানুষটিকে হারানোর ভয়ের সামনে দাঁড়িয়ে আছে যে তার নিজের জীবন রক্ষা করেছিল। এই দিনগুলোতে শিবমের ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। সে হয়তো নিজের শরীরের দুর্বলতা অনুভব করতে পেরেছিল, কিন্তু তার মুখে কখনো ভয় দেখা যায়নি। তার মনে কেবল এক তৃপ্তি ছিল যে সে তার জীবনে এমন একটি কাজ করেছে যা কারো পুরো জীবন বদলে দিতে পারে। দীপ্তি অনেক সময় তাকে দেখে ভাবতে বসত যে মানুষ এত মজবুত কিভাবে হতে পারে, যে ছোটবেলা থেকে শুধু সংগ্রাম দেখল, যে অপমান সহ্য করল, যে অভাবের মাঝে জীবন কাটাল, তবুও তার মনে কোনো অভিযোগ নেই। তার ভেতরে কেবল এক সারল্য ও মনুষ্যত্ব ছিল। এক সন্ধ্যায় হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দীপ্তির মনে অগুণতি ভাবনা ভিড় করছিল। তার মনে পড়ছিল সেই রাত্রির কথা, যখন তার জীবন শেষ হয়ে যেতে পারত। যদি সেই রাতে শিবম ওখানে না থাকত, তবে হয়তো আজ সে এই পৃথিবীতে থাকত না। এই ভেবে তার চোখে জল চলে এলো। ওদিকে শিবম শান্ত হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মুখে এক হালকা হাসি ছিল, যেন সে জীবন নিয়ে কোনো অভিযোগ ছাড়াই তাকে গ্রহণ করে নিয়েছে। সময় ধীরে ধীরে এগিয়ে চলল, চিকিৎসা চলতে থাকল, কিন্তু জীবনের সিদ্ধান্ত সবসময় ডাক্তারদের হাতে থাকে না। হঠাৎ শিবমের শ্বাসকষ্ট বেড়ে গেল। শিবম দীপ্তির হাত ধরল আর তার দিকে তাকিয়ে হেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যখন ডাক্তাররা পৌঁছালেন, ততক্ষণে গল্প শেষ হয়ে গিয়েছিল। শিবম একজন সাধারণ যুবক, যে কোনো স্বার্থ ছাড়া কারো প্রাণ বাঁচিয়েছিল, যে নিজের জীবনের কষ্ট কখনো পৃথিবীর সামনে প্রকাশ করেনি, আর যে শেষ নিঃশ্বাস পর্যন্ত মনুষ্যত্বকে নিজের হৃদয় বাঁচিয়ে রেখেছিল। দীপ্তির জীবন এখন চিরতরে বদলে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে জীবনের আসল মূল্য ধন সম্পদ বা সুযোগ সুবিধা নয়, আসল মূল্য সেই হৃদয়ে থাকে যা অন্যের জন্য স্পন্দিত হয়।
সেদিন গঙ্গার তীরে দাঁড়িয়ে দীপ্তি বহু দূর বয়ে চলা জলের দিকে তাকিয়ে অনুভব করল যে জীবন কত বিচিত্র। কখনো কখনো সবচেয়ে বড় সত্য আমরা সেই মানুষদের কাছ থেকে পাই যাদের কাছে দেওয়ার মতো কিছুই থাকে না, কেবল একটি খাঁটি হৃদয় ছাড়া। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন জয় করছে। আবার দেখা হবে নতুন কোনো আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের প্রিয়জনদের সময় দিন।